নমস্কার। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আবার আমি হাজির হয়ে গেছি রেশমি আপনাদের সঙ্গে। আমরা কারিগরের এই অডিও ভিজুয়াল স্টুডিওতে নিত্য নতুন বিভিন্ন স্বাদের গান, কথা, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন আলোচনা সব কিছু মিলেমিশে একটা প্ল্যাটফর্মে মনে হচ্ছে কোথায় যেন একটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সব কিছু। আজকে আমরা এই স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রিয়াঙ্গী লাহিড়ীকে। প্রিয়াঙ্গীকে স্বাগত জানাই, আর তার সঙ্গে রয়েছেন আরও অনেক শিল্প বন্ধু, তাদেরকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন দীপঙ্কর দাস, তালবাদ্যে রয়েছেন গৌতম চৌধুরী, পারকাশনে রয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এসরাজে রয়েছেন তথাগত মিশ্র এবং বাঁশিতে রয়েছেন রিক মুখার্জি। সকলকে স্বাগত আরও একবার কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে। আমি চলে যাচ্ছি প্রথমেই প্রিয়াঙ্গীর কাছে, কারণ আজকে প্রথমেই শুরুটা হোক কথা নয়, শুধুমাত্র ব্রহ্মসঙ্গীত দিয়ে।
প্রিয়াঙ্গীর গায়কী প্রমাণ করে দেয় যে ওর তালিম পর্ব খুব শক্তপোক্ত একটা ভিতের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রিয়াঙ্গী গান শেখা কার কাছে এবং কত ছোট বয়স থেকে গান শেখা? গান শেখা একদম অনেক ছোট বয়স থেকে। আমার গান শেখা শুরু আমার কাকিমা শ্রীমতী কাকলি লাহিড়ীর হাত ধরে। তারপরে আমার প্রথাগত শিক্ষা শুরু হয় শ্রী অজিত চট্টোপাধ্যায়, তার কাছে সব রকম রবীন্দ্রসঙ্গীত, কিছু ছোট ছোট খেয়াল, নজরুলগীতি, নানান রকম যেরকম ছোটবেলায় হয়। তারপরে আমি যখন এই ক্লাস 6-7 এইরকম সময়, আমার অবশ্যই আমি কোন গান শিখবো বা মানে সে কোন গুরু নির্বাচন, এগুলো তো বড়দের মানে ডিসাইড করা, কিন্তু পরবর্তীকালে যে সেটাই আমার মানে চলার পথের একটা খুব সিগনিফিক্যান্ট পার্ট হয়ে যাবে, সেটা এখন ভাবলে বেশ মজা লাগে। তো ওই সময়টায় যখন ক্লাস 6-7 পড়ি, তখন মায়াদি, শ্রীমতী মায়া সেন, তার কাছে আমার তালিম শুরু হয় এবং দীর্ঘ 9-10 বছর চলে। তখন অবশ্যই আমার মানে একদম ভালো লাগতো না, মানে খুব একটা ডিফারেন্স বুঝতে পারতাম না। যেতে হয়, মা নিয়ে যেতাম। এবং তখন কিন্তু আমি মানে রবীন্দ্রসঙ্গীতের থেকে বেশি অন্যান্য গান শুনতাম, নানান রকম গান শোনার একটা অভ্যেস ছোট থেকে ছিল। সেটা আমার মনে হয় ভীষণ জরুরি। মানে রবীন্দ্রনাথের গান গাইছি বলে শুধুই ওটা শুনবো, ওটা শুনে বড় হব, সেটা তো দরকার, কিন্তু নানান, কেন রবীন্দ্রনাথের তো নিজেরও একদম তাই বিভিন্ন ধরনের গান, তার গানের মধ্যে প্রভাব রয়েছে। তো যাই হোক, তো ওই শোনার অভ্যেসটা ছিল। এবং তারপরে আমি মানে ওনার কাছে দীর্ঘ 9-10 বছর তালিমের পর আমার কিছুদিন পাশাপাশি আমি শাস্ত্রীয় সঙ্গীত শ্রী রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে শিক্ষা করি। তারপরে আমি একটু বাইরে গেছিলাম পড়াশোনার জন্য, ফিরে এসে আবার গান শেখা শুরু হয় শ্রীমতী প্রমিতা মল্লিক, তার কাছে এখনও শিখছি, অনেকগুলো বছর হয়ে গেল, শেখার কোনো শেষ হয় না। তো উনি আমার অন্যতম রবীন্দ্রসঙ্গীত গুরু। আর তার পাশাপাশি ক্লাসিক্যাল চর্চা সবসময় থেকেছে। প্রথমে কিছুদিন মানে ফিরে আসার পর কিছুদিন শ্রী পিনাকি বোস, তার কাছে শিখেছি, এবং তারপরে পণ্ডিত সন্দীপন সমাজপতি, ওনার কাছে আমি এখনও তালিম নিই। আর মাঝখানে 2 বছর আমি রাজ্য সঙ্গীত একাডেমির একটা স্কলারশিপ মানে পেয়ে আর কি একটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা ওনারা মানে ওখান থেকে করা হতো সেই সময়। তো আমি সেইটায় বিদুষী মন্দিরা লাহিড়ীজির কাছে বছর 2 এই উপশাস্ত্রীয় সঙ্গীত মানে লাইট ক্লাসিক্যালে তালিম পাওয়ার সুযোগ পাই। সেটা পুরোটাই ওই রাজ্য সঙ্গীত একাডেমির আন্ডারে আর কি। তার মানে ছোট থেকে একটা সাংগীতিক পরিবেশ এবং সেই বাতাবরণে মানে বেড়ে ওঠা, এটা একটা ছিল, এবং সেটারই আমরা বুঝতে পারছি তারই একটা প্রকাশিত রূপ আজকের প্রিয়াঙ্গী। আর এরপরে আমরা চলে যাচ্ছি পরের গানে। সেটা আমরা কি গান শুনছি, মানে কোন গানটা? আচ্ছা, এরপরে আমি এক্ষুনি একটি ব্রহ্মসঙ্গীত গাইলাম, এর পরের গানটিও একটি ব্রহ্মসঙ্গীত। এর আগেরটা ধ্রুপদাঙ্গের একটি গান ছিল, এরপরে একটি খেয়ালাঙ্গের, সেটিও একটি মাঘোৎসবে গাওয়া হয়। তো আমি সেই গানটি গাইব। নিশ্চয়ই।
আচ্ছা প্রিয়াঙ্গী, এবার আমরা কোন গানটায় যাচ্ছি, মানে কোন গানটা শুনবো আমরা? আচ্ছা, এবারে একটু স্বাদ বদল করি। এতক্ষণ ভাঙা গান, ব্রহ্মসঙ্গীত দুটো পরপর শুনলাম। এবারে একটু প্রকৃতি, গ্রীষ্মের গানে আসি, বৈশাখ। বেশ।
প্রিয়াঙ্কি, রবীন্দ্রসঙ্গীতে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার, এটা যদি আমি বলি তোমাকে, তুমি কি বলবে? কারণ তুমি এখন অনেক প্রোগ্রামের সঙ্গে যুক্ত, অনেক মানে স্টেজ, যদি বলি যে স্টেজ প্রোগ্রাম এবং টিভি প্রোগ্রাম সবগুলোই চলছে তোমার, তা সেই জন্যই এই প্রশ্নটা, বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার রবীন্দ্রসঙ্গীতে। এটা একটা খুব বড় বিষয়, কিন্তু মানে সত্যি কথা বলতে রবীন্দ্রনাথের গানগুলো, কম্পোজিশনগুলো আমার মনে হয়, বা সকলেই একমত হবেন, স্বয়ংসম্পূর্ণ। অনেক রকম মানে অর্কেস্ট্রেশনের সঙ্গেও যেমন খুব ভালো লাগে, আবার একদম খালি গলায় শুধু একটা তানপুরা বাদ সেটাও থাকলো না, সেটার একটা আলাদা মজা আছে। তো আমার যেটা মনে হয়, আমি পার্সোনালি একটু মানে ট্র্যাডিশনাল বাজনা পছন্দ করি, এবং আমার মনে হয় যত কম মানে লেস ইজ মোর, তো সেইটাতে সেটা আমার মনে হয়। কিন্তু আবার গান বুঝে কোন গানে কীরকম, মানে সব গান এখন যদি বলি আজি দক্ষিণ পবনে, এইরকম একটি গান, এটা শুধু খালি গলায় গাইলে ভালো লাগবে, রবীন্দ্রনাথের সব গানই সবসময় ভালো লাগে, কিন্তু সেইটার সঙ্গে সেরকম যথাযথ একটা তবলা বা পাখোয়াজের যদি একটা সঙ্গত থাকে, সুন্দর একটা কোনো তারের যন্ত্রের একটা ব্যবহার হয়, এই মানে ওই গান বুঝে, গানটার টেম্পারামেন্ট বুঝে। আবার এখানে তথাগত রয়েছে, তথাগত তো নিজে অসাধারণ গান তো করেই, এবং বাজনার আমি ভীষণ বড় ভক্ত। এসরাজ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা সবাই জানি। তো মানে বেশিরভাগ গানেই আমরা এসরাজ ছাড়া মানে মনে হয় অসম্পূর্ণ থেকে যাচ্ছে। আবার তালবাদ্যের একটা ভীষণ মানে, যে আজকে যে আমি বিভিন্ন ধারার গান চেষ্টা করলাম গাইতে, তো সেখানে সেই মানে ধ্রুপদাঙ্গের গানে যে পাখোয়াজের ব্যবহার বা মানে সেই তাল অনুযায়ী তো এইগুলো সেই অনুযায়ী হলে আমার মনে হয় খুব ভালো হয়। এখন নানান রকম এক্সপেরিমেন্টেশন অবশ্যই হচ্ছে, সেটা নিশ্চয়ই দরকার, কিন্তু আমার একটাই বক্তব্য যে সেটা যেন জাস্ট মানে একটা নতুন যন্ত্র ব্যবহার করার জন্য করা, সেটা যেন না হয়। সেটা কতটা গানের, কেননা গানের কথাটাও তো খুবই জরুরি, গানের কথা, গানের ভাব এবং পুরো টেম্পারামেন্টের সঙ্গে কেমন যাচ্ছে সেটা খুব মানে। প্রিয়াঙ্কি খুব সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলেছে যে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার। হ্যাঁ, এরপরে আমরা কোন গানে যাচ্ছি? আচ্ছা, এরপরে একটি বহুশ্রুত গান, আমাদের সকলের খুব প্রিয় মজার একটি গান। আজকে অভিজিৎ দা রয়েছেন, ওনার কথা মাথায় রেখে এই গানটা। তো এটা আমি ছোট্ট করে একটা ছোট্ট ইতিহাস আছে, সেটা বলে নিই। সেটা হচ্ছে যে কবিগুরু একবার কাথিয়াওয়াড় ভ্রমণ করছিলেন, এবং সেখানে গিয়ে ওইখানকার যে লোকাল ডান্স ফর্ম সেটা দেখে উনি খুব মানে মুগ্ধ হন, এবং উনি চাইছিলেন যে ওইটাকে এখানে কি করে আনা যায়, শান্তিনিকেতনে ইন্ট্রোডিউস করতে চাইছিলেন, এবং সেই কারণে উনি ওইখানকার একটি কৃষক পরিবার যারা ওই নৃত্যশৈলীতে পারদর্শী তাদেরকে সঙ্গে করে নিয়ে আসেন। এবং একটি মানে আমরা বিভিন্ন লেখায় শান্তিদেব ঘোষ, শ্রদ্ধেয় শান্তিদেব ঘোষের লেখাতে পাই যে এরকম একটি একদিন ওই কৃষক পরিবারের একটি ছোট্ট কন্যা 12-13 বছরের, সে ওই নাচ করছে, এবং এই তার দু হাতে দুটো মন্দিরা নিয়ে মাটিতে বসে বিভিন্ন রকমের মানে হাতের মুদ্রা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যে নাচ করছেন, এবং সেটার একটা অপূর্ব দৃশ্য এবং একটি অপূর্ব পরিবেশ। কেন ওই যখন তার হাতের মুদ্রার সঙ্গে সঙ্গে ওই ইয়েগুলো বেজে উঠছে, মন্দিরা বেজে উঠছে, তো সেই পুরো ব্যাপারটা নিয়ে ওনার মাথায় হঠাৎ করে এই গানটা আসে, তখন এই গানটা রচনা করেন। বাহ, খুব সুন্দরভাবে তুমি ব্যক্ত করলে, এবং আমরাও অনেক কিছু জানতে পারলাম। চলো। সদাই বাজে ডাইনে বায়ে, দুই হাত কালের মন্দিরাজে সদাই বাজে, সুতি ছোটে নৃত্য ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাত
বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাঁটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সংঘাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে, ডাক দিল শোন মরণ বাজন, ডাক দিল শোন মরণ বাজন, নাচন সবার টঙ্কাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। সুপ্তি ছুটে নৃত্য ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। ডাইনে বায়ে দুই হাতে কালের মন্দির আজে সদাই বাজে। আমরা একটার পর একটা গান শুনছি, আর আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্গী লাহিড়ী। এই যে অডিও ভিজুয়াল স্টুডিও, কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিও, আজকে প্রিয়াঙ্গীর এখানে এসে জানি ভালো লাগছে, সেজন্য, কারণ আমাদের গানে আড্ডায় তো চলছেই, আপনারাও রয়েছেন সঙ্গে, কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে প্রিয়াঙ্গী এরকম ধরনের স্টুডিওর কতটা প্রয়োজনীয়তা আছে? কারণ এটা কিন্তু টেলিভিশন প্রোগ্রাম নয়। না, প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে। এখন এটাকে দুদিক থেকে যদি আমরা দেখি, একটা তো স্টুডিও, তাতে কত ভালো ইকুইপমেন্ট, কত ভালো ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার, সেটা একটা দিক, সেরকম এখন প্রচুর রয়েছে। আর একটা দিক যদি আমরা যদি দেখতে হয়, সেটা হচ্ছে যে আমার মনে হয় যেটা আপনি বলার যেটা আমরা আলোচনা করছিলাম, যে প্ল্যাটফর্মটা কতটা জরুরি। এবং আমি এটা বিশেষভাবে বলতে চাই কারিগরের ক্ষেত্রে, আমরা ট্যাগলাইনটা জানি, নামে নয় প্রতিভায় বিশ্বাসী। এটা মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা ভীষণ দরকার। কারণ এখন আমরা জানি সোশ্যাল মিডিয়ার যুগে সকলে সব কিছু করছেন। আমি কাউকে বলছি না যে কে ভালো খারাপ, সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু এখন সকলের হাতে প্রচুর সোশ্যাল মিডিয়া আসার জন্য সকলের অনেক কিছু, কিন্তু এবার সেখান থেকে যে ফিল্টার আউট
করার ব্যাপারটা সেটা থাকছে না এখন। ওই কোয়ালিটি কন্ট্রোলের জায়গাটা কোথাও যেন আমার মনে হয়, বা সকলে অ্যাগ্রি করবেন, মার খাচ্ছে। কেন প্রচুর মানে যেখানে কোয়ান্টিটি এত, সব জায়গায় এত এত কন্টেন্ট এত তৈরি হচ্ছে, সেখানে ওইটা একটা ইয়ে হয়। তো সেইখানে বিশেষ করে এই কারিগরের মতন যারা মানে এই একটি নাম, যারা আর কি এইভাবে যারা এরকম কোয়ালিটি মানে তাদের কতটা নাম বা কি সেইটা বিচার না করে পিওর ট্যালেন্টটাকে বার করে এনে নতুন নতুন এত, এখানে আমি মানে অদ্ভুতভাবে কতজনকে প্রথম শুনলাম এবং এত ভালো লাগছে, তারা সকলেই এত গুণী। তো সেটার তো দরকার অবশ্যই। তো এটা বলা যেতে পারে একটু ঘুরিয়ে আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই কিন্তু কারিগরের এই প্রয়াস। আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কারণ প্রতিদিনই আমরা কারিগরের, যদি আপনারা পেজ ফলো করেন বা সোশ্যাল মিডিয়াতে কারিগর কি কাজ করছে সেটা যদি ফলো করতে থাকেন, তাহলে কিন্তু ওই যেটা প্রিয়াঙ্গী বলল না, যে নতুন প্রতিভা, তাদের সন্ধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে গুণী শিল্পীরা রয়েছেন এই আজকের আমাদের গানের আড্ডায়, সঙ্গে রয়েছে প্রিয়াঙ্গী। আর চলে যাব শেষ গানে। খুব ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। কখন দিলে পরায়ে স্বপনে, কখন মালা
তোমায় দেখে নাই আঁখি মেলে গোপনে এসে গেলে তোমায় দেখে নাই আঁখি মেলে আঁধারে দুঃখ ডোরে বাঁধিলে মোরে আঁধারে দুঃখ ডোরে বাঁধিলে মোরে ভূষণ পরালে বিরহ বেদন ঢালা বরণমালা ব্যথার মালা দিলে কখন দিলে পরায়ে